नमस्कार, आदाब। आसनसोल टाइम्स में आप सभी का स्वागत है। मैं आफरीन हाजिर हूं आज के बुलेटिन के साथ। बुलेटिन की शुरुआत करते हैं, लेकिन उससे पहले स्पॉन्सर्ड बाय डेकोर वॉलपेपर। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। को स्पॉन्सर्ड बाय RLK नर्सिंग होम। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से RLK नर्सिंग होम में इलाज के खर्च में भारी कटौती करने का फैसला लिया गया है। ग्लोबल वॉलपेपर। सुगम पार्क कॉन्ट्रैक्ट्स एंड वर्कर्स यूनियन की तरफ से आज सुगम पार्क के निकट धरना प्रदर्शन किया गया। प्रदर्शनकारी श्रमिकों का आरोप है कि पिछले 2 महीनों से इनको इनका वेतन नहीं मिल रहा है, ना ही PF और ग्रेचुइटी का ही पैसा मिल रहा है। इस संदर्भ में TMC पार्षद उत्पल सिन्हा ने कहा कि सुगम पार्क में जो 106 श्रमिक काम करते हैं, उनको पिछले 2 महीनों से वेतन नहीं दिया गया है, ना ही इनको इनका PF का पैसा मिल रहा है और ना ही मृत श्रमिकों के परिवार को ग्रेचुइटी दी जा रही है। इनका कहना है कि इस तरह से श्रमिकों के साथ नाइंसाफी बर्दाश्त नहीं की जाएगी। उन्होंने कहा कि वो सुगम पार्क के श्रमिकों के साथ पहले दिन से हैं और आज जबकि उनको इस तरह से वंचित किया जा रहा है, उनके समर्थन में वो यहाँ धरना प्रदर्शन में उनका साथ देने आए हैं। उन्होंने कहा कि इस संबंध में मंत्री मलाई घटक, अभिजीत घटक, आसनसोल उत्तर थाना प्रभारी सभी को बताया गया है, लेकिन बिल्डर की तरफ से कोई सार्थक कदम नहीं उठाया गया है, जिस वजह से श्रमिकों को वंचित होना पड़ रहा है। আমাদের সমস্যা একটাই যে আমরা আজকে 2 মাস ধরে পয়সা পাচ্ছি না। এই পয়সা না পাওয়ার জন্য কেউ কেউ আমাদের এমনই আছে যে কেউ ভাড়ায় আছে, ঠিক আছে, কেউ আবার মানে দোকানদারের কাছে হয়তো মাল চাইতে যাচ্ছে, সে মাল দিচ্ছে না। ঘর মালিক বলছে যে তুমি উঠে যাও, আমি ওসব বুঝি না, ঠিক আছে। এইভাবে আমরা চলতে পারি না, অনেক কষ্ট করে আমরা দিন চালাচ্ছি, ঠিক আছে। অথচ তাও আমরা কিন্তু এই পরিষেবা দিয়ে যাচ্ছি খালি রেসিডেন্টের কথা চিন্তা করে, ঠিক আছে। আমরা চাইছি যে এটা যাতে আমাদের খুব জলদি ফয়সালা হয় এবং আমাদের যেভাবে এভাবে মানে নির্যাতন করেছে, ঠিক আছে, এই নির্যাতন মানে আর যেমন না আর অন্য কেউ করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আমরা শিখিয়ে দিতে চাই আজ এই ধর্ণা মঞ্চে। আমার 64 বছর বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে গ্র্যাজুইটি দেওয়া হয়নি। হ্যাঁ, 2 মাসের বেতনও দিচ্ছে না। হ্যাঁ, দোকানে 5000 উপরে 6000 টাকা মতো বিল হয়ে গেছে, আর দেবে না বলছে মাল। কী করে চলবে সেটাই চিন্তা করছি। বিষয় হচ্ছে যে আমাদের এই সুগম পার্কে 106 জন ওয়ার্কার আজকে বিগত 15 বছর ধরে যখন বিল্ডিং শুরু হয় তখন থেকে কাজ করছে, এবং তখন এদিকে নিয়োগ করেছিলেন এই বিল্ডিংয়ের যিনি বিল্ডার্স, তার যিনি জেনারেল ম্যানেজার সুগমের বিশু হরলালকা, উনি নিয়োগ করেছিলেন এবং বিভিন্ন এজেন্সির দ্বারা এদিকে কাজ করানো হয়। এখন এরা বর্তমানে ডুরেবল নামে একটি এজেন্সির আন্ডারে কাজ করে। এই শ্রমিকরা আজকে বিগত 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না এবং কোনো নোটিশও দেয়নি কাজ বন্ধ করার বা কাজ চালু রাখার, এবং এদের যে হাজিরা, সেই হাজিরা আজকে 2 মাস ধরে বন্ধ করে দিয়েছেন বিশু হরলালকা। তো আমরা বলছি যে আমরা যারা শ্রমিক, যারা এখানে কাজ করি, তারা এসেন্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত। যদি এই কাজ আমরা আজকে স্টপ করে দিই, তাহলে আমাদের এখানকার যারা রেসিডেন্সিয়ালরা আছে তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবেন। লিফট বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে, জরুরি পরিষেবা যে সমস্ত সিকিউরিটি আছে, সাফাই আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাই আমরা অবিলম্বে আমাদের সর্বোচ্চ যিনি দিদিকে আমরা বলবো যে দিদি, আপনি ডিএমকে অর্ডার দিন যে এই কোটি কোটি টাকা যে হরণ করে আজকে শ্রমিকদেরকে শোষণ করে 2 মাস ধরে বেতন দিচ্ছে না, 5 মাস ধরে PF দিচ্ছে না, 2 জন শ্রমিক আজকে 8 মাস আগে মারা গেছিলেন, তাদের গ্র্যাচুইটি দিচ্ছে না, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। আমরা এই দাবি আজকে রেখেছি এবং আমরা একটা অবস্থান কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কিন্তু আগামী দিনে যদি আমরা আজকালের মধ্যে বেতন না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এবং কারণ আমাদের শ্রমিকদের পরিবারগুলো চলছে না, পরিবার একদম অসুবিধার মধ্যে পড়ে গেছি, কোনো দোকানদার ধার দিচ্ছে না শ্রমিকদেরকে, ফলে আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমরা আসানসোলের সর্বোচ্চ প্রশাসনকে জানাবো যে এই বিষয়টিকে হরলালকাকে ডেকে, ডুরাবলকে ডেকে অবিলম্বে বেতন দেওয়ানোর ব্যবস্থা করুন।
যদি বেতন না দেয়, শ্রমিকের এই বেতন না দেওয়ার জন্য যত রকমের আইন আছে সেই আইনে ওদিকে অ্যারেস্ট করা হোক এবং যাতে আমাদের রেসিডেন্সিয়ালদের কোনো অসুবিধা না হয় সেটাও দেখা হোক। আমি হেমন্ত গোস্বামী শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। মাস ধরে আপনাদের শ্রমিকদের বেতন নেই, মাঝেও এরা আন্দোলন করেছিল কিন্তু বন্ধ করেছে, আবার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, আবার তাদের বেতন বন্ধ আছে 2 মাস ধরে। আজকে আন্দোলনে আপনারা নেমেছেন কেন? এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমি প্রায় 10 বছর ধরে এখানে এই শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত। বর্তমানে মাননীয় হেমন্ত গোস্বামী এই শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত শ্রমিক ইউনিয়নের দায়িত্বে আছেন, উনি দেখছেন। একবার নয়, একাধিকবার শ্রমিকদের শোষণ হয়েছে। তাদের 12 ঘন্টা ডিউটি ছিল, মাইনে দেওয়া হতো 8 ঘন্টার। সেটা এই গত বছরে আমরা পরিবর্তন করেছি আন্দোলনের মধ্যে দিয়ে, এবং এই সামনের এই 2-3 মাস যাবৎ এদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না, পিএফ দেওয়া হচ্ছে না, ইএসআই কোনো রকমে আমরা লড়াই করে আদায় করে নিয়েছি। এর জন্য যে বিল্ডার এখানে হারলালকা, ওনার কাছে আমি একাধিকবার মানে কয়েকশোবার দেখা করেছি, কিন্তু শ্রমিক স্বার্থে যেটা শ্রমিকদের পাওয়া উচিত ন্যায্য, তার থেকে তারা বঞ্চিত। আজকে আমরা এই আন্দোলন করছি। এই আন্দোলন আমাদের সোসাইটি, এখানে যারা বসবাস করেন তাদের কোনো রকম অসুবিধা যেন না হয়, এটা মাথায় রেখেই আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। এবং হেমন্তবাবু অত্যন্ত দায়িত্বর সঙ্গে যে কথা বললেন, যাতে সোসাইটির সমস্ত ইমার্জেন্সি দপ্তর যেগুলো জল, লাইট বা অন্যান্য জায়গা, সেগুলো আমরা দায়িত্বের সাথে পালন করব। পাশাপাশি এখানে যিনি বিল্ডার ছিলেন, সেই বিল্ডার এখন এখান থেকে এসকেপ করেছেন, পালিয়ে গেছেন, আমাদের সাথে বসতে পর্যন্ত চাইছেন না। এ বিষয়ে আমরা নর্থ ইস্ট ওসিকেও জানিয়েছি, আমরা মাননীয় মন্ত্রী মলয় ঘটককে জানিয়েছি, আইএনটিটিসি সভাপতি অভিজিৎ ঘটককে জানিয়েছি, কিন্তু কোনোরূপ এখন বিল্ডারের পক্ষ থেকে কোনো আমরা সাড়া পাইনি। তাই এই অবস্থান কর্মসূচি। আগামী দিনে আমরা চাইছি যে এদের গ্র্যাচুইটি, এদের প্রভিডেন্ট ফান্ড, এদের যেসব বকেয়া পাওনা রয়েছে সেগুলো যেন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হয়। এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু একদিনের নয়, যতক্ষণ না বিল্ডার যিনি এখানে আছেন, সুগমের কর্তৃপক্ষ যিনি আছেন, অশোক সরাফ হোক চাই হরলালকা ওনার যিনি দেখভাল করেন, দুজনকেই আমাদের এখানে আসতে হবে। वरिष्ठ माकपा नेता मोहम्मद सलीम आज आसनसोल पहुंचे। वहां उन्होंने अपकार गार्डन स्थित माकपा के पार्टी कार्यालय में संवाददाता सम्मेलन किया। इस दौरान उन्होंने केंद्र और राज्य से जुड़े कई मुद्दों पर अपनी राय रखी। विशेषकर राष्ट्रपति चुनाव को लेकर मोहम्मद सलीम ने मुख्यमंत्री ममता बनर्जी की तीखी आलोचना की और उन्होंने कहा कि पहले यशवंत सिन्हा का नाम घोषित करने के बाद अब वो कह रही हैं कि अगर पहले द्रौपदी मुर्मू के नाम की घोषणा सत्ता पक्ष द्वारा की जाती है वो उस पर विचार कर सकती थी। उन्होंने कहा कि इससे साफ जाहिर होता है कि कहीं न कहीं भाजपा और टीएमसी अंदर ही अंदर एक दूसरे का साथ दे रहे हैं। इसके अलावा मोहम्मद सलीम ने और भी कई मुद्दों पर संवाददाता सम्मेलन के दौरान अपनी राय रखी। মুকুল রায়কে যদি মমতা ব্যানার্জি সঙ্গী মনে করো, তাহলে সে বিজেপি প্রার্থী না তৃণমূল প্রার্থী, তো কি বোঝাচ্ছে? মুকুল রায় বিজেপি না তৃণমূল বোঝা যায়? তাহলে মমতা ব্যানার্জি কী বলেছেন যে আমাকে আগে বললে আমি ভেবে দেখতাম, আর একবার সাদিলে খাইব। তাহলে আমরা সবসময় তৃণমূলকে কী বলি? তৃণমূল হচ্ছে ইংরেজিতে বলি এস্ট্রেঞ্জড অ্যালাইজ অফ আরএসএস অফ বিজেপি। যেমন এস্ট্রেঞ্জড ওয়াইফ হয়, যেরকম এস্ট্রেঞ্জড হাজব্যান্ড হয়, অর্থাৎ হচ্ছে সেপারেশন হয়েছে, কিন্তু তারা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পোটেনশিয়াল অ্যালাইজও বটে। তাহলে আগে সঙ্গী ছিল, ন্যাচারাল অ্যালাই ছিল, মমতা বলেছিল নিজে। তারপরে তারা দীর্ঘদিন একসঙ্গে ছিল, একসঙ্গে ভোট লড়েছে, তবেই তো বিজেপির এত আরএসএস এত বলবালা হয়েছে বাংলায়। আর তারপরে দাঁড়িয়ে এখন তিনি বলছেন আমাকে বললে, অর্থাৎ আমাকে গুরুত্ব দিলে। হোল রাজনীতি হচ্ছে তৃণমূলের বিজেপি বিরোধিতা কী, মমতার বিজেপি বিরোধিতা কী,
যে আমাকে যদি গুরুত্ব দেয় তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। এটাই তো আমরা বলেছি বারবার। আমরা বলেছি বিরোধীদেরকে এক কাটটা করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না, তাই সবাইকে সঙ্গে নিতে হবে। কারণ এই যে ফাঁসিবাদের যা দামামা বাচ্চা তার বিরুদ্ধে লড়তে হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস তো নিজে সেই প্রেসক্রিপশনটা এখানে লাগাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে দেখছি না যা যা ত্রিপুরায় হচ্ছে বিরোধী দলের উপরে, এখানে পশ্চিমবঙ্গে তো আগে থেকে করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আমাদের কাছে এটা পরিষ্কার যে কোন পতাকা নিয়ে করছে রাজনীতিটা, সেটার দিকে যেও না। পতাকা রং হামেশা পাল্টাচ্ছে। মুকুল রায় এক সময় নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন যাদের হাতে, আবার তাদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়েছেন, আবার নিজে বিজেপির পতাকা তুলে নিয়েছেন, আবার এখন নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন, এবং স্পিকার দাঁড়িয়ে বলছে সে বিজেপি না তৃণমূল, আমরা কি বুঝতে পারছি না। একা কেন পড়বে? বিরোধী দলগুলো সম্মিলিত প্রার্থী, তুমি একা পড়ে গেছো কারণ তুমি এটাকে বলেছো তৃণমূলের প্রার্থী। কিন্তু আমরা প্রথমেই বলেছি যশবন্ত সিনহা আমরা কোনো দলের প্রার্থী হবে না, এই জন্য সে আগের তৃণমূল থেকে পদত্যাগ করেছে, তারপরে সে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হয়েছে। সম্মিলিত বিরোধী প্রার্থীদের মধ্যে অনেকেই কেনাবেচা করবে বিজেপি। আমাদের পঞ্চায়েতে আমরা দেখি না, পুরসভায় আমরা দেখি না, দুর্ভাগ্য রাজ্যসভার ভোটেও তাই হচ্ছে, এখন রাষ্ট্রপতির ভোটেও তাই হচ্ছে। এখন মমতা ব্যানার্জি রথের দিনে এটা বলেছেন, অপেক্ষা করুন উল্টো রথের দিন আবার উল্টো কথা বলবেন। এটা অভ্যেস আছে মমতা ব্যানার্জির। যখন কালামকে যখন রাষ্ট্রপতি করা দ্বিতীয়বারে করার ব্যাপারে তোমার মনে আছে, কুণাল ঘোষ, কিরণময় নন্দ এবং মমতা ব্যানার্জি মমতা এর বাড়িতে গিয়েছিলেন, মুলায়ম সিংয়ের বাড়িতে, তারপর বেরিয়ে এসে বললেন কালামের সঙ্গে আমার কথা হয়ে গেছে, কালাম হচ্ছে দ্বিতীয়বারের জন্য দাঁড়াবে। আর এপিজে আবুল কালাম বললেন যে আমি দ্বিতীয়বারে দাঁড়াবো না। তাহলে লুজ গান তো যে কোনো জায়গায় গুলিগুলো চালিয়ে যায়, যেটা করে ইসলাম ধর্মকে ব্যবহার করে। আমরা মধ্য এশিয়া দেখেছি তাই, আবার পশ্চিমের দেশগুলোতে যেখানে খ্রিস্টান দেশে খ্রিস্টান দেখি, আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখি কোথাও খালিস্তানি যখন পরিচয় শিখ বেশি, যেখানে শিখ ধর্ম ব্যবহার করা হয়। শ্রীলঙ্কায় আমরা এই যে এখন যে এত সব গণ্ডগোল দেখছো, এইভাবে বুদ্ধ ধর্মকে ব্যবহার করা হয়েছিল, এথনিক ডেমোক্রেসি বলে। ভোট হয়েছে, ভোটে জিতেছেও, কিন্তু তারপর দেখা গেলো পালাবার পথ নেই, যেমন অর্থনৈতিক সংকট হয়েছে। এইভাবে বার্মায় আমরা দেখেছি শান্তির ধর্ম বৌদ্ধ ধর্মকে তাকেও ব্যবহার করা হয়েছে, এবং রোহিঙ্গাদের উপরে আক্রমণ নেমে এসেছিল, গোটা দেশটা তছনছ হয়েছে। তাহলে ধর্মাশ্রিত রাজনীতি করতে হলে এই আবেগগুলোকে ব্যবহার করা। এই জন্য আমরা কমিউনিস্টরা প্রথম থেকে বলি যে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে রাখুন, মেশাবেন না। কিন্তু কেউ কেউ সাময়িক নির্বাচনী লাভের জন্য এই জন্য ধর্ম সংসদ ডাকা হয়, এই জন্য সান্ত মহানদেরকে ব্যবহার করা হয়, এই জন্য কাজী, মোল্লা, মৌলবি, ইমাম তাদেরকে ব্যবহার করা হয়। এবং আলটিমেটলি কী হয়, ধর্মের জায়গায় থাকে। ধর্ম আশ্রিত রাজনীতি করতে হলে যেটা করতে হয়, তখন একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের রেষারেষি তৈরি হয়, আর এই রেষারেষি থেকে ঘৃণা পর্যায়ে যায়, আর ঘৃণা পর্যায় থেকে হিংসা হয়। আমাদের দেশে সবচেয়ে বড় বিপদ হচ্ছে, যেহেতু আমরা বলেছি, আমাদের পার্টি সম্মেলনে বলেছি, আরএসএস একটা পরিকল্পিতভাবে গত 100 বছর ধরে ধাপে ধাপে এই কাজটা করছে, এবং এটা করতে গেলে একটু তালি দুয়ার দিয়ে বাজে। সুতরাং এটা হিন্দু সাম্প্রদায়িকতা, মুসলিম সাম্প্রদায়িকতা দুটোকেই চাগাত দিতে হয়। অনেক সময় ভাড়ায় লোক পাওয়া যায়, যেমন ডেকোরেটরের বাঁশ ভাড়ায় পাওয়া যায়। এরকম আমরা উদয়পুরে দেখলাম যে কীভাবে এই যে আরএসএস যখন রাষ্ট্রীয় মুসলিম মোর্চা বলছে, বা যখন দাঁড়িয়ে ইন্দ্রেশ কুমার যখন মোল্লা, মৌলবি, ইমামদেরকে নিয়ে এই সমস্ত জামাত ইসলামী, জমিয়তুল উলামা হিন্দের মতো সংগঠনগুলোকে নিয়েও মাঝে মধ্যে বসতেন। কারণ 92 সাল থেকে আরএসএস ওকে দায়িত্ব দিয়েছিল, আরএসএসের নেতা, যে তুই মুসলমানদের একটু ভালো করে বলছিস। সামনে মিটিং করলে দেখবে একদম উর্দুতে কথা বলছে, শের ও শায়রি করছে, ইমাম মৌলানা থেকে বেশি ইসলাম আর কোরআনের কথা বলছে। তখন লোকে বলে বাহ, এটা তো খুব ভালো। এখন যেমন মাঝে মাঝে মোহন বাগাতিরাম করে বলেন, তারই শিষ্য এই মাইনরিটি মুসলিম মোর্চা, যেটা তারই তো অংশ বিজেপি মাইনরিটি সেল। আমাদের রাজ্যে তো আরও মজার, যারা বিজেপি মাইনরিটি সেলের লোক ছিল তারা রাতারাতি তৃণমূল তৈরি হলো, তারা সব তৃণমূলের মাইনরিটি সেলের নেতা হয়ে গেল। আবার তৃণমূলের যারা মাইনরিটি সেলের নেতা, তারা এখন বিজেপি মাইনরিটি সেলের নেতা আছে। এগুলো ভাড়ায় পাওয়া যায়। এরকমই ভাড়াটে খুনিকে দিয়ে উদয়পুরে নৃশংসভাবে খুন হলো, আর তারপরে সেই ভিডিওটাকে ভাইরাল করা হলো। এই টেররিস্ট আউটফিটস, আইসিস, আরএসএস, এদের মনস্তত্ত্ব কাজের মোডাস অপারেন্ডি বুঝতে হলে এটা বুঝতে হয়। পার্লামেন্টে বলেছে এবং কেউ বিরোধিতা করেন। যখন গান্ধীজিকে দাসুরাম গাডসে খুন করতে গিয়েছিল, তখন সে তার নিজের খতনা করে গেছিল, এবং পরিকল্পনা ছিল গুলি করে মারার পরে সঙ্গে সঙ্গে একটা হুল্লোড়ি হবে, তার জামা খুলে ধুতি খুলে দেখবে, তার বলবে মুসলমান মেরেছে। যেরকম বীরেন সিং, সতবন্ত সিং, ইন্দিরা গান্ধীর পরে আমরা দেখলাম যে বললো 2 শিখের দ্বারা আকাশবাণী থেকে প্রচার করা হলো, মিডিয়াতে প্রচার হলো, এবং তারপরে গোটা দেশের শিখ নিধন হলো।
এইভাবে নাথুরাম গোডসে মুসলমান সেজে গিয়েছিল, কিন্তু সেখানে ওই সময় একজন তাকে চিনতেন ব্যক্তিগতভাবে, এমন একজন মারাঠি ভদ্রলোক উপস্থিত ছিলেন, তিনি মারাঠি ভাষায় বললেন, আরে এ তো নাথুরাম আছে। আর তা নাহলে সঙ্গে সঙ্গে গোটা পরিকল্পনা ছিল পুরানো দিল্লি, যেটা এখন বলে, এখন যেখানে এই आसनसोल नगर निगम के मायसी और रानीगंज बोरो प्रभारी देवेंदु भगत ने शनिवार से बोरो कार्यालय में उपस्थित और कर्मियों की कार्य क्षमता को बढ़ाने के मकसद से एक परियोजना की शुरुआत की। उन्होंने सख्त निर्देश दिए हैं कि इस बोरो कार्यालय के सभी कर्मियों को सुबह 10:30 से 10:40 तक बोरो कार्यालय में आ जाना होगा। उन्होंने सभी कर्मचारियों के लिए हाजिरी के लिए बायोमेट्रिक तरीके का इस्तेमाल करने का निर्देश दिया है। साथ ही उन्होंने अपने चेंबर में एक रजिस्टर भी रखा है, जिसमें बोरो कार्यालय आने वाले सभी कर्मचारियों को सुबह 10:30 से 10:40 के बीच हस्ताक्षर करने होंगे और बाहर जाते समय भी हस्ताक्षर करके जाना होगा। उन्होंने कहा कि अगर किसी कर्मचारी द्वारा इस नियम का उल्लंघन किया गया तो उसे तुरंत एब्सेंट किया जाएगा। बोरो प्रभारी ने दिखा दिया कि वो सिर्फ चेतावनी देकर ही सीमित नहीं रहेंगे। उन्होंने शनिवार को ही कुछ कर्मियों के खिलाफ सस्पेंशन की कार्रवाई भी की। বড় অফিসের পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল যারা মানে ওয়ার্কার আছে তাদের জন্য মানে কি বিধিবিধান আজ থেকে নতুনভাবে স্টার্ট করলেন আবার? যে আমাদের যেটা সময় দেওয়া আছে সেই সময় অনুসারে যেন সবাই সব স্টাফরা এখানে আসে, তার জন্য সবাইকে অনুরোধ করলাম। আর আমি আজকে 10:45টার সময় ঢুকে গেছি যে স্টাফদের, আর দেখছি যে তারা সময় মতো আসছে কি না। আর কিন্তু অনেক স্টাফ সময় মতো এসছে এবং তাদেরকে একটা মানে আগাম আমি বার্তাও দিয়ে দিলাম যে সময় মতো আসতে হবে এবং সময় মতো কাজ করতে হবে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের সাথে সাথে খাতা মেনটেন করার কি দায়িত্বভার দিলেন? বায়োমেট্রিক আর যে আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে দুটোকে একসঙ্গে করতে হবে। এটা আজ থেকে আমি বলে দিলাম, দুটো একসঙ্গে যেন হয়। আর এটা আমাদের যারা কর্পোরেশনের স্টাফ আছে তাদেরকে সকলের জন্য কি সবার জন্য এই নিয়ম আছে। প্রথমে যারা এখানে আসছে প্রথমে এখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করবে, তারপরে রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করবে, তারপরে যেখানে যে যাবে কাজ করতে। আজ কয়জনের লাল দালি মানে কালি দাগ পড়লো? কয়েকজনের পড়েছে। আর আমি চাইবো যে আগামী দিনে যেন কারোর লাল দাগ না পড়ে, কারো কাছে যেন আমি অপ্রিয় না হই। আমার কর্পোরেশনের স্টাফ, রানীগঞ্জের স্টাফ সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে এবং তারা মন দিয়ে কাজ করার চেষ্টা করে। হ্যাঁ, এবং তাদেরকে যেন আমার কাছে অপ্রিয় না হয়, ওরাও ওদের কাছেও আমি যেন অপ্রিয় না হই। বলে এলাম যে 10:15 বড় অফিসে কীভাবে কাজকর্ম হয়, সকালের দিকে কী সিচুয়েশান থাকে, এগুলো আমি দেখতে চলি। প্রথমে সবাই একটু যদি নিয়মের মধ্যে থাকে তাহলে আমাদের কর্পোরেশনটা ভালো চলবে এবং সবাই সুষ্ঠুভাবে কাজ করার যেন একটা এই অভ্যাসটা যেন ব্রেক না হয়, এটাই আমি शनिवार को पूरे राज्य के साथ साथ आसनसोल शिल्पांचल में भी मां विपत्तारिणी की पूजा पूरी श्रद्धा के साथ आयोजित की गई। आसनसोल के डीपूपाड़ा इलाके में दक्षिणा काली मंदिर में भी मां विपत्तारिणी की पूजा की गई। इस मौके पर बड़ी संख्या में श्रद्धालुओं मंदिर में पहुंचे और अपने परिवार की मंगल कामना करते हुए पूजा अर्चना की। इस मौके पर पूजा कमेटी से संबंधित एक महिला अनीता बैरागी ने बताया कि आज मां विपत्तारिणी की पूजा की जा रही है। इस पूजा को मुख्य रूप से घर की महिलाएं ही करती हैं ताकि घर परिवार में सभी सुरक्षित रहें और स्वस्थ रहें।
उन्होंने कहा कि मंदिर कमेटी की तरफ से पूजा का आयोजन किया गया है और चरणबद्ध तरीके से श्रद्धालु आ रहे हैं और पूजा कर रहे हैं। एक एक बार में 40 से 45 श्रद्धालुओं को ही मंदिर में प्रवेश कराया जा रहा है। কি নিয়ে পুজোটা হচ্ছে আজকে? এটা হচ্ছে বিপত্তারিণী পুজো। আমার ধারণা যে মা সর্ববিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, সেই জন্য বেশিরভাগ এটা মেয়ে ছেলেরাই করে থাকে। আর এই বিপত্তারিণী পুজো আমাদের মন্দিরে বহুদিন ধরেই হয়ে থাকে এবং আমাদের কমিটি রীতিমতো আলাপ আলোচনার মাধ্যমে এই পুজোটা করা এবং খুব সুষ্ঠুভাবে করা হয়। তার আগে আমাদের 2-3টে মিটিং হয় এবং কে কোথায় থাকবে সেইগুলো ডিউটি আমাদের ভাগ করে দেওয়া হয়, যাতে কোনো মানুষেরই অসুবিধা না হয়, তারা সুষ্ঠু মতো মন্দিরে এসে পুজো দিতে পারে। এবং এক একটা ব্যাচে ব্যাচে আমরা কিছু কিছু করে ঢোকাই, 50 জন 40 জন এইভাবে ঢোকাই, কারণ আমাদের এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তের সমাগম হয়, যার জন্য আমাদের ব্যাচে ব্যাচ করে ঢোকানো হয়। আর সবাই সুষ্ঠু মতো পুজোও দেয় এবং অঞ্জলিও দেয়। এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। আপনার নামটা? আমার নাম আরতি বৈরাগী, সরকার বলেই পরিচিত, আরতি সরকার। আজ আমাদের প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী বিপত্তারিণী পূজা ব্রত সমস্ত বতীরা এসেছে আমাদের মন্দিরে সমস্ত বতীদের ভিড়ের অসংখ্য ভিড়। সকাল 8টার থেকে আমাদের পুজো শুরু হয়েছে। প্রায় আমাদের এখানে 450 মতো বতীর ডালা ঝুড়ি সাজানো হয়েছে। সমস্ত বতী সুষ্ঠুভাবে এবং সমস্ত কিছু নিয়ম অনুযায়ী আমাদের এখানে মন্দিরে বিপত্তারিণী পুজো সম্পন্ন হচ্ছে। পুজোটা কেন করে? এই পুজোটা করা হয় সব থেকে বেশি হচ্ছে মাহাত্ম্য মেয়ে ছেলেদের ভয় নিবারণ কারণ, মানে মেয়েদের যে আগে নারী নির্যাতন বা নানা রকম এখনও যে নির্যাতন হয়, সেই নারীদের নির্যাতনের জন্য মহাদেবের কাছে নারদ মুনি জানতে চেয়েছিল যে নারীদের বিপদ আপদ কেন হয়, কেন এত তারা দুর্ভোগে ভোগ করতে হয়। তার জন্য শিব সেটা পার্বতীকে আদেশ দিয়েছিল যে তুমি এই ব্রত করো, এই ব্রতে নারীদের যাতে রক্ষা। पूरे राज्य के साथ साथ रानीगंज में भी आज मां विपत्तारिणी की पूजा धूमधाम के साथ मनाई गई। थाना काली मंदिर, बड़ी काली मंदिर, दुर्गा मंदिर सहित शहर के विभिन्न मंदिरों में मां विपत्तारिणी की पूजा की गई। इस मौके पर बड़ी संख्या में भक्तों का हुजूम उमड़ा, जिन्होंने अपने परिवार की सुरक्षा और कल्याण की कामना करते हुए मां की आराधना की। माना जाता है कि सच्चे मन से मां विपत्तारिणी की पूजा करने से परिवार के सभी दुख दर्द दूर होते हैं और परिवार के लोगों पर कोई आपदा नहीं आती। महिलाएं इस दिन व्रत रखती है, जिससे उनके परिवार पर आने वाली हर प्रकार की आपदा को टाला जा। ये थी आज की कुछ अहम खबरें। देखते रहिए आसनसोल टाइम्स और हाँ, लाइक, सब्सक्राइब और शेयर करना ना भूलें, ताकि शिल्पांचल की हर तरह की खबरें सबसे पहले आप तक पहुंचे। धन्यवाद।